কি অবস্থা তালিম? তো আলহামদুলিল্লাহ ভালো। আর বাকি সাবজেক্ট গুলোর কি অবস্থা? ও লেভেলস তো চলেই আসলো। ভয়টা হালকা পাতলা লাগবে প্রথম এক্সামটাতে, মনে করো যে প্রথম এক্সামটাতে এরকম একটা মাইন্ডসেট ঠিক হয়ে যাবে আর কি। প্রথম এক্সাম কোনটা, কয় তারিখে? 1 তারিখে ইংলিশ। আর ফিজিক্স এর পেপার 1 পেপার তো কবে কবে? 12 বা 23। আচ্ছা, ওই 1 তারিখে ইংলিশ এক্সাম দিতে সময় তখনই একটা মাইন্ডসেট ঠিক হয়ে যাবে। ইংলিশটা ঠিক মতো দিলেই তখন এক্সাম হলের যে একটা এক্সপেরিয়েন্স আছে ওই জিনিসটা হয়ে গেলে তখন আর প্রবলেম হবে না প্রথম এক্সাম টাইমে, ইনশাল্লাহ। কি অবস্থা মুবাশিরা? ওকে, সো আমরা এখন আস্তে আস্তে শুরু করে ফেলি সলিউশন। তোমাদের মক 6 পেপার 1 কারো কি কোনো কপি পাওয়া বাকি আছে? যারা নাকি ইহাবে যে যে মক দিছো তোমাদের কপিস গুলি যেগুলি অফলাইনে দিছো ওগুলি পেয়ে যাওয়ার কথা, যে সবগুলি আসলে চেক করা হয়ে গেছে। এন্ড কালকে যারা দিয়ে আসছো এক্সাম তাদের জন্য অলরেডি কি বলে তোমাদের ইনবক্সে ওর এই গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর যারা অনলাইনে দিছো এই ক্লাসরুমে, গুগল ক্লাসরুম, ওদেরটা তো পেয়ে যাওয়ার কথা। ওকে, তোমারটা পাও নাই? তুমি কি অনলাইনে দিছিলা পেপার 2টা? মক 6 পেপার 1 অফলাইনে দিছিলা? আচ্ছা, সো মক 6 পেপার 1 অফলাইনে দিয়ে থাকলে এটা তোমার চেক হয়ে আছে। এটা মোস্ট প্রবাবলি হবে আমার লকারে আছে এখন, বুঝছো? তো ওগুলি ইয়ে করে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা সলিউশনটা শুরু করি এখন। মক 6 পেপার 1 এইটাতে কার কার কোন কোন কোয়েশ্চেনে প্রবলেম আছে বলো, দেন ওগুলি নিয়ে আমরা ডিসকাস করি। কারো কি এই পেপারে কোনোটায় প্রবলেম আছে? আচ্ছা, কপি নাই, বাট এমনিতে তোমার ইয়ে করতে সময় কি বলে মকটা দিতে সময় কোনো এমন কোয়েশ্চেন পাইছো যে কোয়েশ্চেনের অ্যান্সারটা কেমন কি হবে ওই জিনিসটা বুঝতেছো না সামথিং? ওকে, মুবাশিরার আছে 11C তে। লেটস সি, বাকিদেরও এরকম কমন প্রবলেম থাকতেই পারে, তো তাহলে বাকিদেরটা দেখলে পরেও হেল্প হবে। ওকে, সো 11 নাম্বার কোয়েশ্চেনে কি বলতেছে দেখে দেন আমরা সি নাম্বারের কোয়েশ্চেনটা দেখবো। সো a student uses a bottle and a stopper to find the density of an unknown liquid। যে একটা বটলের ভিতরে লিকুইড করে দেন কি করতেছে, একটা স্টপার দিয়ে ওটাকে তার মুখটা বন্ধ করে দিতেছে আর কি। The stopper fits tightly into the bottle and has a small diameter hole through it। So তাহলে স্টপারের এই যে এরকম স্মল ডায়ামিটারের একটা হোল আছে আর কি। আচ্ছা, তো এখন এটা দিয়ে আমাদের কাজটা কি কি বলতেছে, লেটস সি। This is the student's method.
use a balance to find the mass of the bottle and the stopper. তো তাহলে বটল আর স্টপারের mass কত এটা সে বের করবে প্রথমে, যে empty bottle and stopper. Then completely fill the bottle with water. তো এখন পুরোটা পানি দিয়ে ভরলো, দেন ওই দুটার ডিফারেন্স থেকে কি পেয়ে যাবে, mass of water পেয়ে যাবে। দেন এই যে insert the stopper and dry the outside of the bottle, যে বাইরে পানি যদি লেগে থাকে ওই সব পানির mass যেন mass balancer রিডিং এ এফেক্ট না করে। Then use the balance to find the mass of the full bottle and stopper, মানে ওই পানি সহ আর কি। এরপর these are the students results, empty bottle and stopper এর mass হলো এত, full bottle and stopper এর mass হলো এত। So use the students results to determine the volume of water in the bottle। তো এখন ওয়াটারের ডেনসিটি জানি and mass of water আমরা ডিফারেন্স থেকে পাবো, সো তাহলে we can find the volume। তো এটা পার্ট। সো বি নাম্বারের প্রবলেম নাই, যে the student empties the bottle and then dries it, যে খালি করে দেন এটাকে ড্রাই করলো যেন কোনো পানিই না থাকে। he refills the bottle with a different liquid, he measures the mass of the bottle and stopper to be এত। তো তাহলে এটা হলো এখন ওই আননোন লিকুইড সহ বটল আর স্টপারের ম্যাস। তো এই ম্যাস থেকে এমটি বটল এন্ড স্টপারের ম্যাসটা মাইনাস করলে পরে কি পেয়ে যাব, আননোন লিকুইডের ম্যাস। এন্ড ভলিউমটা কি হবে, ওয়াটারের যতটুকু ভলিউম ছিল ওই সেম অ্যামাউন্ট অফ ভলিউমে কি হচ্ছে, এটার ভিতরে ফিল আপ হচ্ছে। সো তাহলে উই নো দ্য ভলিউম, উই নো দ্য ম্যাস, সো উই ক্যান ফাইন্ড আউট দ্য ডেনসিটি। তো বি নাম্বারেও প্রবলেম নাই, প্রবলেমটা হলো সি নাম্বারে। লেটস সি। Another student uses a measuring cylinder to find the volume of the unknown liquid. Discuss the advantages and disadvantages of using each method to find the volume of the unknown liquid. তো এখন এখানের মধ্যে মেজারিং সিলিন্ডারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর দুইটা যে মেথড ইউজ করতেছে এগুলির অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলি নিয়ে আমাদেরকে ডিসকাস করতে বললো। নাও ফার্স্ট অফ অল মেজারিং সিলিন্ডারে কি থাকে, মেজারিং সিলিন্ডারে আমাদের গ্রাজুয়েশন থাকে না, যে দাগগুলি টানা থাকে, সো ওগুলি থেকে আমরা কি করতে পারবো, উই ক্যান টেক রিডিংস অফ দ্য ভলিউমস। ঠিক আছে, তো তাহলে ওখানে কি দেয়ার ইজ আ সার্টেন প্রিসিশন, যে আমাদের ওই ডিভিশন গুলি গুনে গুনে বা ওখানে থেকে আমরা কি করতে পারি, রিডিংটা নিতে পারি। বিকজ তোমার এই যে বটলটা যে আমরা ফিল আপ করতেছি, ইট ক্যান বি সামথিং লাইক এই যে তোমার স্টপারের পাশ দিয়ে এইসব জায়গাগুলি কি পানি দিয়ে ফিল হতেও পারে নাও হতে পারে, অর ওই লিকুইড দিয়ে ফিল আপ হতেও পারে নাও হতে পারে। সো বটলটা ফুললি ফিল্ড উইথ লিকুইড অর নট, এই জিনিসটা কিন্তু এমন টাইপের বটলে এনশিওর করাটা টাফ। তো আমরা যেরকম ভাবে ভলিউমটা বের করলাম, মুবাশিরা দেখো তো কেমন ভাবে বের করছি, আমরা এমন ভাবে বের করলাম যে ওয়াটারের ভলিউম ছিল এত, তো তাহলে অন্য লিকুইডও পুরাটা যদি বটলটাকে ফিল আপ করে তো তাহলে এত ভলিউম হবে। এখন এইখানের মধ্যে কিন্তু আমাদের কি হতে পারে, অনেক বড় একটা এমন আনসার্টেনটি কাজ করতে পারে, যে এখানে জন্য তারা কি বলতেছে, লেটস সি 11C, রাইট? সো 11C with measuring cylinder you can read volume to nearest সেন্টিমিটার কিউব, যে আমাদের যে ডিভিশন গুলি থাকে তো ওখানে নিয়ারেস্ট সেন্টিমিটার কিউব, যে 1 cm কিউব, 2 cm কিউব, 3 cm কিউব, এমন ভাবে আমরা কি করতে পারবো, রিডিং নিতে পারবো। এন্ড মেজারিং সিলিন্ডার ইউজ করাটা কি ইজিয়ার এন্ড কুইকার। এন্ড মেজারিং সিলিন্ডারটাকে কি করা লাগে না, ট্রাই করা লাগে না। কিন্তু আইডিয়া দ্যাট মেজারিং সিলিন্ডার ভ্যালু কুড বি ইনকারেক্ট, কি কেন হইতে পারে, যে আমরা মিনিসকাস, যে লোয়ার মিনিসকাস থেকে যে রিডিং নিতে হয়, তো আমরা যদি প্যারালেক্স এররটা অ্যাভয়েড না করি তো তখন ওখানে সমস্যা হতে পারে। আর বটলের ভলিউমটা কি আসে, 1 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট আসে। তো তাহলে বটল ডেনসিটি কি বলবো, বটল অ্যালাউস ডেনসিটি টু বি মোর প্রিসাইজলি ডিটারমাইন্ড। এখানের মধ্যে কেন, বিকজ আমাদের এই বটল মেথডটার মধ্যে কাজটা কি, এই বটল মেথডটার মধ্যে এই যে আমরা যেই ভলিউমটা বের করছিলাম, এই ভলিউমের ভলিউমটা কত আসছে, আমরা স্ক্রিন থেকে দেখে নেই। এই যে ভলিউমটা কত আসছে, 49.6 cm কিউব। তো তার মানে এটা কি করতে পারছে, একটা ডেসিমাল প্লেস সহ সে রিডিং দিতে পারছে, বুঝতে পারতেছো মুবাশিরা? তো তাহলে এখানে একটা ডেসিমাল প্লেস পর্যন্ত রিডিং দিতে পারে, বাট এই রিডিংটাই যদি আমাদের মেজারিং সিলিন্ডারে নিতাম তো তাহলে এটা কিসে চলে আসতো, নিয়ারেস্ট সিএম কিউব। তো নিয়ারেস্ট সিএম কিউব মানে এটা কত হতো, 50 সিএম কিউব রিডিং আসতো না নাকি মুবাশিরা?
তো তাহলে এই জিনিসগুলো যে আমরা ওইরকম দুইটা মেথডেরই ডিসকাশন করব যে কোনটাতে কেমন টাইপের কি হতে পারে, বুঝতে পারছো? ও, তারপরে মক 6 পেপার 1 এইটাতে আর কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে বলো, দেন এটা নিয়ে আমরা ডিসকাস করব। আচ্ছা, ইয়াহিয়ার ব্যাপারে যারা কপি স্টেট করেছে তাদের একটা কমেন্ট ছিল যে তুমি নাকি অ্যাবসোলুট ম্যাগনিটিউড যেটা, হ্যাঁ, অ্যাবসোলুট ম্যাগনিটিউড আসলে কিসের সাথে রিলেটেড বলো তো ইয়াহিয়া? ব্রাইটনেস অফ আ স্টার, তাই না? যে একটা স্টারের ব্রাইটনেস এর সাথে রিলেটেড, কিন্তু তুমি কোয়েশ্চেন মনে হয় ঠিক মতো পড়ো নাই, তুমি রেকারিং এরকম একটা ভুল করছো যে অ্যাবসোলুট ম্যাগনিটিউডের ওই ডেফিনেশনের জায়গায় বা এক্সপ্লেনেশনের জায়গায় তুমি অ্যাবসোলুট জিরোর এক্সপ্লেনেশন দিছো। তো ওই ব্যাপারে কিন্তু খেয়াল রাখা লাগবে, ঠিক আছে? কোয়েশ্চেনটা কেয়ারফুলি পড়তে হবে। ওকে, আচ্ছা। তো তাহলে এখন মক 6 পেপার 1 এইটাতে আর কার কার কোন কোন কোয়েশ্চেনের প্রবলেম আছে বলো, দেন এটা নিয়ে আমরা ডিসকাস করব, দেন মক 6 পেপার 2 তে যাব। কারো কি স্পেসিফিক কোনো কোয়েশ্চেনের প্রবলেম আছে? শেখ ফারহান, তালিন, তানভীর, ইয়াহিয়া, মুবাশিরা, মোনাইজা, মাহফুজ, ওরা কোথায়? ওকে, একটা দেখো তো, একটু কল দিয়ে দেখো তো ওরা কি ঘুমাচ্ছে নাকি। ও আচ্ছা, ধরে না, ঠিক আছে, সমস্যা নাই। তো পরে রেকর্ডিং দেখতে পারবে, আর যে কোনো প্রবলেম হলে তো পরে বলতে পারবে, সমস্যা নেই। ওকে, সো এখন মক 6 পেপার 1 এ কারো কি আর কোনো প্রবলেম নাই? যদি না থাকে দেন আমরা মক 6 পেপার 2 তে চলে যাব। ওকে, সো লেটস গো টু মক 6 পেপার 2। সো এখন মক 6 পেপার 2 তে কারো কোনো স্পেসিফিক কোশ্চেনে কনফিউশন আছে আর ডিসকাস করতে হবে এমন কিছু? মক 6 পেপার 2 এটাতে কারো কোনো কনফিউশন আছে? ওকে, 2C3, লেটস সি। Question number 2C3. Suggest why the current increases is the voltage of the power supply is increased. তো এখন ভোল্টেজ ইনক্রিজ করলে কারেন্ট ইনক্রিজ করে, এই জিনিসটা আমাদের তেমন বড় কোনো সারপ্রাইজ না, বিকজ ভোল্টেজ ইকুয়ালস টু হোয়াট? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, তাই না? তো এখন পটেনশিয়াল ডিফারেন্স যদি বাড়ানো হয়, যে পাওয়ার সাপ্লাইয়ের পটেনশিয়াল ডিফারেন্স যদি বাড়ানো হয়, হোয়াট উইল হ্যাপেন? দ্য মেটাল বল উইল সুইং মোর কুইকলি, যে এক জায়গা থেকে আরেক জায়গায়, যে প্লেট এক্স থেকে প্লেট ওয়াই এ, প্লেট ওয়াই থেকে প্লেট এক্স এ আরো তাড়াতাড়ি মুভ করবে, বিকজ ভোল্টেজ আর কারেন্ট কি হয় নরমালি ডিরেক্টলি প্রপোর্শনাল থাকে। তো এখন এখানের জন্য তারা কি বলতেছে, লেটস সি কোশ্চেন নাম্বার 2C3। এই যে এনি ওয়ান ফ্রম দিস, যে যেটা বললাম যে তাড়াতাড়ি সুইং করবে, যে প্লেট এক্স থেকে প্লেট ওয়াই, প্লেট ওয়াই থেকে প্লেট এক্স, এরকম। or the ball gains more kinetic energy or larger charge transfer per trip। যে পার ট্রিপে, যে ট্রিপ বলতে কি বোঝাচ্ছে তানভীর দেখো, এই যে প্লেট এক্স এন্ড প্লেট ওয়াই ছিল না, তো এখন একটা প্লেট থেকে আরেকটা প্লেটে যাওয়াটাকে বলতেছে একটা ট্রিপ। ওকে, তো একটা প্লেট থেকে আরেকটা প্লেটে যাইতে সময় তখন কি হবে? এখন যদি ভোল্টেজ বাড়ানো হয় তো তার মানে কি, পার ট্রিপে বা প্রতিটা সুইং এ the amount of charge that will be transferred ওটা কি হবে? বড় হবে, বিকজ চার্জ ইজ ইকুয়াল টু কি, একটা তো হলো তোমার এমন বলা যায় যে কারেন্ট ইনটু টাইম, আর আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু কি, কারেন্ট ইনটু ভোল্টেজ ইনটু টাইম। তো এখন তুমি এখানের মধ্যে দেখো যে যদি ভোল্টেজ বাড়ানো হয় তো তখন প্রতিটা ট্রিপে কি করবে? প্রতি মুভমেন্ট বলা থেকে ট্রিপের জায়গায় তুমি সুইং বলতে পারো, বুঝছো তালিম?
যে ইন ইচ সুইং, মানে প্রতিবার যখন এক্স থেকে ওয়াই তে যাবে এরকম, বুঝতে পারছো? ফর ইচ সুইং চার্জ ট্রান্সফার বেশি হবে, আর প্রতিটা সুইং এর জন্য টাইম কম লাগবে, এরকম টাইপের একটা আর্গুমেন্ট করতে পারো। তানভীর বুঝতে পারছো এখন? ওকে, এরপরে মুবাশিরার কোয়েশ্চেন নাম্বার 6 এর সি এন্ড ডি, লেটস সি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6, ও অ্যাবসলিউট ম্যাগনিটিউড। তো এখানে মধ্যে বলছিলাম যে ইয়াহিয়ার এখানে অ্যাবসলিউট ম্যাগনিটিউডের মনে হয় কিছু চাইছিল, দেন এখানে মধ্যে থেকে প্রবলেম ছিল। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এখানে মধ্যে দেখি কি বলতেছে, কোশ্চেন নাম্বার 6 টা একটু করে দেখি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 6 এর ডায়াগ্রাম এটা পুরোটাই করে দিচ্ছি। দেখো, the Hertzsprung-Russell diagram shows the relationship between the absolute magnitude and color of stars. So absolute magnitude এর ব্যাপারটা কিন্তু কি বলা হয়েছিল, যে আমাদের সবচেয়ে ব্রাইটেস্ট স্টার যখন নাকি ওই ম্যাগনিটিউড সায়েন্টিস্টরা প্রথমে বের করছিল, সবচেয়ে ব্রাইটেস্ট স্টারের তারা ম্যাগনিটিউড দিয়েছিল 0। তো তাহলে যত ব্রাইটনেস বাড়ে তত তারা কি দিয়েছিল, নেগেটিভ। তো যত ব্রাইটনেস কমবে ওটা কি হবে, পজিটিভ, অমন টাইপের ব্যাপার আছে। তো এখন সানের অ্যাবসলিউট ম্যাগনিটিউড হলো +5, তো এটার করেসপন্ডিং কালারটা কি, ইয়েলো। তো সানের কালারটা ইয়েলো। ওকে, ভালো কথা। এই ব্যাপারগুলো নিয়ে আমরা দেখতেছি। লেটস সি। The position of the sun is shown on the Hertzsprung-Russell diagram. Star W is a white dwarf. তো এখন একটা হোয়াইট ডুয়ার্ফ Hertzsprung-Russell ডায়াগ্রামের কোথায় থাকে? আমরা যদি ফার্স্ট অফ অল মেইন সিকোয়েন্সটা আঁকি, সো দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য মেইন সিকোয়েন্স নাকি তানভীর? এন্ড হোয়াইট ডুয়ার্ফ কোথায় থাকে? এরকম একটা জায়গায় থাকে না হোয়াইট ডুয়ার্ফ? সো কালার হলো হোয়াইট, কিন্তু লুমিনোসিটি কি, কম, তাই তো? তো তাহলে এখানে আমাদের কি হবে, হোয়াইট ডুয়ার্ফটা হবে। দেন আমাদের এই জায়গাটায় কি থাকে, রেড সুপার জায়ান্ট, আর এই জায়গাটায় কি থাকে, রেড জায়ান্ট, রাইট? এখন এখানে কি বলতেছে, স্টার এক্স ইজ আ রেড জায়ান্ট। তো তাহলে ওই পজিশন অফ স্টার এক্স, তো রেড জায়ান্ট থাকবে এই জায়গাটায়। এরপর স্টার ওয়াই ইজ আ মেইন সিকোয়েন্স স্টার দ্যাট ইজ মাচ লার্জার দ্যান দ্য সান। ওয়ালাইকুম আসসালাম স্যার, ঘুমাইছিলেন নাকি? ওকে, সো তাহলে স্টার ওয়াইটা দেখো, মনে কি বলে মুবাশিরা, যে স্টার ওয়াইটা মেইন সিকোয়েন্সের স্টার, কিন্তু সানের থেকে সাইজে বড়। তো তাহলে সানের থেকে সাইজে যদি বড় হয়, হোয়াট ডাজ দ্যাট মিন, তার গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হবে নাকি কম হবে? সাইজে যদি বড় হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হবে। ওকে, তো গ্র্যাভিটেশনাল ফোর্স যদি বেশি হয়, সে তার ফিউয়েলটাকে, মানে তার হাইড্রোজেন, হিলিয়াম, ওদেরকে তাড়াতাড়ি বার্ন করবে, তাড়াতাড়ি ফিউজ করবে, আর আস্তে আস্তে ফিউজ করবে, তাড়াতাড়ি করবে, রাইট? যে সাইজে যত বড় হবে সো তাড়াতাড়ি ফিউজ করবে। তো তাড়াতাড়ি ফিউজ করা মানে কি, লুমিনোসিটি আর ব্রাইটনেস বেশি হবে নাকি কম? বেশি। তো তাহলে সানের থেকে সাইজে বড় এন্ড তার লুমিনোসিটিটা কি সানের থেকে বেশি হবে। তো তাহলে ব্রাইটার কালার যে ব্লুইশ এর দিকে এরকম আসবে, ব্লুইশ হোয়াইট আর ব্লুইশ, এন্ড লুমিনোসিটি কি বেশি। সো তাহলে দ্যাট ইজ দ্য পজিশন অফ স্টার ওয়াই। And finally, star Z has the same surface temperature as the sun. So temperature sun এর সমান, but would be dimmer than the sun if it were the same distance away from earth as the sun. এর মানেটা কি? এখানে মধ্যে মুবাশিরা এই কোশ্চেনটা দেখো, এটা খুবই সুন্দর একটা কোশ্চেন করছে। কি বলছে, টেম্পারেচার সানের সমান। তো তার মানে টেম্পারেচার সানের সমান মানে কি, the color will be the same as the sun. তো তার মানে কি, তোমার এই লাইনের মধ্যে যে এই ভার্টিক্যাল যে লাইনটা ড্র করলাম, সানের টেম্পারেচার যত, ওই স্টারের টেম্পারেচারটাও সেম। তো ওই সেম টেম্পারেচারের জন্য তার কি থাকবে,
পজিশনটা ওই ভার্টিক্যাল লাইনের কোন একটা জায়গায় পড়বে, বাট একটা কথা কি বলছে, বাট উড বি ডিমার দ্যান দ্য সান, যে সানের থেকে তার লুমিনোসিটি কম হবে ইফ ইট ওয়ার দ্য সেম ডিসটেন্স অ্যাওয়ে ফ্রম আর্থ অ্যাজ দ্য সান। মানে কি, যে সান আর্থের থেকে যতটুকু দূরে ওই আননোন স্টারটা যদি আর্থের থেকে সেম ডিসটেন্স দূরে থাকতো, এই আননোন স্টারের ব্রাইটনেসটা কি হতো, সানের থেকে কম, এমন কথা বলছে না? সো তার মানে দে বোথ হ্যাভ দ্য সেম টেম্পারেচার, কিন্তু তার লুমিনোসিটিটা কি সানের থেকে কম। তো তাহলে পরে এই জিনিসটার পজিশন কোথায় হবে, আমরা এখানের মধ্যে দেখে, কত নাম্বার যেন, 6 না? এই যে ভার্টিক্যালি বিলো দা সান, এই যে সানের নিচে থাকবে, যে ওই সেম ভার্টিক্যাল লাইনে দেখো, এই যে আমরা ভার্টিক্যাল লাইনটা ড্র করছিলাম না, তো এই সেম ভার্টিক্যাল লাইনে, বিকজ টেম্পারেচার সেম, কিন্তু এই ভার্টিক্যাল লাইনে যত নিচের দিকে যাব তত কি হবে, লুমিনোসিটি কম। তো তার মানে সানের থেকে এটা কি নিচে, তো তাহলে এই জেড, যে তার লুমিনোসিটিটা কি সানের থেকে কম। বুঝতে পারলা? আর তানভীর কি বুঝতে পারছো ইয়েটা কি বলে, ডায়াগ্রামটা, যে আমাদের হার্টস্ট্রাং রাসেল ডায়াগ্রামটা যেমন ভাবে আঁকতাম ওরকম টাইপের আর কি। ওকে, ঠিক আছে। সো তাহলে এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। আচ্ছা, তো যারা নাকি পরে আসছো, মোনাইজা, যে উই আর সলভিং মক 6 পেপার 2, ঠিক আছে? তো মক 6 পেপার 2 এর যার যার যে যে কোয়েশ্চেনে প্রবলেম আছে ওগুলি নিয়ে আমরা ডিসকাস করতেছি। মক 6 পেপার 1 এ একটা কোয়েশ্চেনে প্রবলেম ছিল, এটা নিয়ে ডিসকাস করছি। তোমার যদি কোনোটা থেকে থাকে দেন বলতে পারো। আর মক 6 পেপার 2 তে আর কারো কোনো কনফিউশন থাকলে বলো, দেন ওটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, পেপার 2 তে অসিলোস্কোপের কোয়েশ্চেনটা, অসিলোস্কোপের কোয়েশ্চেন কত নাম্বার ছিল এটা, এই 1 নাম্বারটাই। The graph shows oscilloscope trace for a quite low pitch sound wave, এটা নাকি অন্য কোনো কোয়েশ্চেন? অসিলোস্কোপটা কোয়েশ্চেনটা কোনটা? ও আচ্ছা, মক 7, ঠিক আছে। ওকে, তো মক 7 এ আসলে তখন দেখাচ্ছি, ঠিক আছে মোনাইজা। মক 7 পেপার 2 তে অসিলোস্কোপের ইউজ। ওকে, তো এখন মক 6 পেপার 2 তে কারো কোনোটাই প্রবলেম আছে? আচ্ছা আচ্ছা, তাহলে মক 6 পেপার 2 তে যদি কারো কোনো প্রবলেম না থাকে দেন লেটস গো টু মক 7 পেপার 1। ওকে, সো মক 7 পেপার 1 এটাতে কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম বলো, দেন ওগুলো নিয়ে আমরা ডিসকাস করি। মক 7 পেপার 1। তারপর কোনো কোশ্চেনে প্রবলেম নাই মক 7 পেপার 1 এ? 2b3। ওকে, লেটস সি। আচ্ছা, এটা এখানের মধ্যে দেখো যে তোমার আপথ্রাস্ট নামের একটা ফোর্স এখানে দিয়েছে। ওকে, ভালো কথা। নাও ফার্স্ট অফ অল 2b
3 এখানে মধ্যে বলতেছে explain why the bottom of the ship is deeper below the surface of the sea when the ship is fully loaded with cargo তো এখন এখানে মধ্যে খেয়াল করো মুবাশশিরা যে in order for the ship to float ঠিক আছে শিপটার ফ্লোট করার জন্য what is required the vertical forces must be balanced তাই তো যদি আপথ্রাস্টটা ওয়েট কে ব্যালেন্স করতে না পারে তো তখন কি হবে শিপটা ডুবে যাবে না ওকে তো তাহলে আপথ্রাস্ট মাস্ট ব্যালেন্স দা ওয়েট অফ দা শিপ ঠিক আছে ভালো কথা তো এখন আপথ্রাস্টের এখানে মধ্যে তোমরা এখানে আপথ্রাস্ট রিলেটেড কোনো কিছু বলেছে না 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 আচ্ছা এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা কাজ করলে তোমাদের অনেক ইজি হতো যদি এএস এ করতে বাট এটা সমস্যা নাই তো এখন এখানে মধ্যে দেখো যে তোমার the upthrust must balance the weight of the ship now শিপটা যদি কি করা থাকে কার্গো দিয়ে ফিল আপ করা থাকে সো হোয়াট উইল হ্যাপেন শিপের ওয়েট বাড়বে নাকি কমবে কি মনে হয় the ship is filled up with cargo so the weight will increase now এই increased weight টাকে upthrust এর যদি ব্যালেন্স করতে হয় what does that mean upthrust এর যদি increased weight টাকে ব্যালেন্স করতে হয় upthrust force টা অ্যাকচুয়ালি কি জিনিস upthrust force টা হলো তোমার it is equal to weight of the fluid displaced তো তাহলে এখানে কাকে ডিসপ্লেস করতেছে সি ওয়াটারকে সে ডিসপ্লেস করতেছে রাইট সে যত নিচে যাবে তত সি ওয়াটারকে কি করবে ডিসপ্লেস করে দেবে যে তার জায়গা থেকে সরায় দিবে আর কি তো তাহলে ওয়েট যত বাড়বে তো তখন কি the greater weight will try to make the ship sink যে তাকে ডুবানোর ট্রাই করবে এখন যত সে নিচে যাবে what is happening the ship will be displacing a greater volume of fluid তাই না বলো মুবাশশিরা যত ওই ওয়েটের জন্য সে ডুববে বা নিচে যাবে তত কি করবে it will displace a greater volume of water or sea water more specifically তো যত এরকম সি ওয়াটার কে ডিসপ্লেস করবে তত কি হবে the upthrust will increase and eventually the upthrust will be able to balance the increased weight যে কার্গো দিয়ে ফিল আপ করলে যে ওয়েটটা বেড়ে যায় তো ওই increased ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য কি দরকার the upthrust must increase or এখানে মধ্যে প্রেসারের কথাও বলতে পারো যে upthrustটা কিসের সাথে রিলেটেড প্রেসারের সাথে রিলেটেড তো তাহলে এই যে the idea that weight of the ship is greater যে কার্গো দিয়ে ফিল আপ করে রাখলে ওকে বুঝে গেছো দ্যাটস ভেরি গুড তো এখন আমরা যেটা বলতেছিলাম এটা শেষ করে নেই যে শিপের ওয়েট বাড়ছে তো তার মানে কি যত নিচে যাবে তত কি হায়ার একটা প্রেসার কাজ করবে আপওয়ার্ড ডিরেকশনে তো এর জন্য লার্জার আপথ্রাস্ট নিডেড টু ব্যালেন্স দ্য ফোর্সেস ওকে আচ্ছা সো এটার পরে তানভীরের কোশ্চেন নাম্বার 6 এর প্রবলেম ইয়াহিয়ার কোশ্চেন নাম্বার 3C এন্ড 3C4 ওকে সো ফার্স্ট কোশ্চেন নাম্বার 3 টা দেখে নেই দেন আমরা সিরিয়াল ওয়াইজ আসি ঠিক আছে তানভীর কোশ্চেন নাম্বার 6 এ আমরা এটা দেখাবো সমস্যা নাই ফার্স্ট অফ অল ইয়াহিয়ার কোশ্চেন নাম্বার 3C4 ওকে সো কি বলছে এখানে দেখো ইয়াহিয়া explain how the voltage across R compares with the voltage across the battery so এখন voltage across R what does that mean is a fixed resistor যে R টা আছে ওর ভোল্টেজ আর পাওয়ার সাপ্লাই এর যে ভোল্টেজ এই দুইটার কম্পারিজন জিজ্ঞাসা করলো যে explain how the voltage across R compares with the voltage across the battery তো এখন এখানের মধ্যে দেখো তো রেজিস্টর R আর রেজিস্টর S তারা কি আছে সিরিজে নাকি প্যারালেলে এই রেজিস্টর R and রেজিস্টর S তারা কিসে আছে they are in parallel with each other very good তো এখন দুইটা জিনিস যদি প্যারালেলে থাকে what does that mean both of them get the same voltage right so তাহলে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজ ইএমএফ সাপ্লাই করবে রেজিস্টর R একাই কি পাবে পুরো ইএমএফ টা পাবে এন্ড
সিন্স আর এন্ড এস আর ইন প্যারালাল উইথ ইচ আদার, তো তাহলে এস ও কত ভোল্টেজ পাবে? পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফ সমান ভোল্টেজ পাবে নাকি? ইয়াহিয়া, ওকে। তো তাহলে ওই দুইটা আর কি সমান সমান এমন টাইপের ব্যাপার। ওকে, সো এটা ক্লিয়ার। নাও লেটস গো টু কোশ্চেন নাম্বার 6, যে তানভীরের যেটা প্রবলেম। আচ্ছা, এইটাই এখানের মধ্যে কাজটা কি দেখো, কয়েকটা ব্যাপার যে আমাদের কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, এইসব ব্যাপারগুলি নিয়ে আমাদের চিন্তা করা লাগবে। ওকে তানভীর, এখানে খেয়াল করো কি বলতেছে। আর টিচার মেক্স আ হট ড্রিঙ্ক। আচ্ছা, তো এখন এই হট ড্রিঙ্ক, যে মনে করো আমরা তো কফি আর চা, এখন তো মানুষ কোল্ড টি, কোল্ড কফি এইসব খায়, কিন্তু সে তো গরম করে রাখছে বিকজ সে গরম ওই ড্রিঙ্কটা ড্রিঙ্ক করতে চায় বেসিক্যালি। সো হি পুটস দ্য ড্রিঙ্ক ইন আ কাপ ডিজাইন টু কিপ দ্য ড্রিঙ্ক হট, মানে ওই ড্রিঙ্কটাকে গরম রাখবে আর কি। হট পট যেরকম আমরা ইউজ করি, তো অমন টাইপের। দেন ফ্লাস্ক যেরকম আমরা ইউজ করি ইন অর্ডার টু কিপ থিংস ওয়ার্ম, তো অমন। তো দ্য ফটোগ্রাফ এন্ড দ্য ক্রস সেকশন ডায়াগ্রাম বোথ শো দ্য কাপ, যে দোনোটাই কি করতেছে, কাপটাকে শো করতেছে, যে একটা প্লাস্টিকের ঢাকনা দেওয়া। ওকে, শাইনি মেটাল আউটার সারফেস, তো বাইরে থেকে শাইনি একটা সারফেস দেওয়া। সো হোয়াট ডাজ দ্যাট মিন? বাইরে থেকে যদি কোনো হিট আসতে নেয়, তো তখন কি করবে? হিটটাকে রিফ্লেক্ট করে ফেরত পাঠিয়ে দিবে, বিকজ শাইনি শাইনি সারফেস কি ভালো রিফ্লেক্টর নাকি তানভীর? তো বাইরের শাইনি সারফেসটা কি করবে? বাইরে থেকে কোনো হিট আসতে নিলে তাকে রিফ্লেক্ট করে ফেরত পাঠিয়ে দিবে। এন্ড ইনার সারফেসটাও দেখো, এই যে ইনার সারফেসটাও কি শাইনি। সো হোয়াট ডাজ দ্যাট মিন? এই যে ভিতরে যে হট ড্রিঙ্কটা আছে, এই, আচ্ছা ধরো আজান দিচ্ছে, আমরা একটা মিনিট ওয়েট করি, হ্যাঁ। ওকে, সো তাহলে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করতেছিলাম, দেখো তানভীর, যে তোমার এই ফ্লাস্কটার আউটার এন্ড ইনার সারফেস দোনোটাই কি শাইনি মেটাল দিয়ে বানানো। সো হোয়াট ডাজ দ্যাট মিন? রেডিয়েশনের থ্রুতে হিট ট্রান্সফার কি হবে না, এই ফ্লাক্সের থ্রুতে হবে না, বিকজ বাইরে থেকে কোনো হিট আসতেও পারবে না, ভিতর থেকে বাইরে কোনো হিট যাইতেও পারবে না। ওকে, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, যে তোমার প্লাস্টিকের লিড দিয়ে দেওয়া, তো তার মানে কি, যে বাইরে থেকে তোমার এয়ার, যে ঠান্ডা কোনো বাতাস কি করতে পারবে না, এই হিটটাকে বাইরে বের হইতে দিতে পারবে না, অর ইভাপোরেশন সে বন্ধ করে দিবে এমন টাইপের। অর এখানের মধ্যে তুমি এমন কথা বলতে পারো যে কি, এখানে হোয়াট উইল হ্যাপেন, তোমার যতটুকু স্পেস থাকবে ওই স্পেসের মধ্যে কনভেকশন কারেন্টের কথা নিয়ে আমরা কমেন্ট করতে পারি। তার এখানের মধ্যে বলছে কি, যে explain how the design of the cup keeps the drink hot, refer to methods of energy transfer in your answer. So তাহলে যে এনার্জি ট্রান্সফারের মেথড গুলি নিয়ে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে আমরা এক্সপ্লেন করব। তো এখন এখানের মধ্যে তারা কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 6, রাইট? ওকে, এই যে দেখো, আমরা রেডিয়েশনটা নিয়ে তো অলরেডি বলছি, কন্ডাকশন এন্ড কনভেকশন নিয়ে। ও আচ্ছা, ভ্যাকিউম ছিল ওই দুটো শাইনি সারফেসের মাঝে, কি ছিল? ভ্যাকিউম। সো হোয়াট উইল হ্যাপেন? কন্ডাকশন এন্ড কনভেকশনের জন্য তো কি দরকার? কন্ডাকশন এন্ড কনভেকশনের জন্য দেয়ার মাস্ট বি আ মিডিয়াম। কোন মিডিয়াম ছাড়া কন্ডাকশন বা কনভেকশন হতে পারবে না। রেডিয়েশন ইজ দ্য অনলি এনার্জি ট্রান্সফার দ্যাট ক্যান অকার উইদাউট এনি মিডিয়াম, কিন্তু রেডিয়েশনটা তো বন্ধ বিকজ অফ দ্য শাইনি সারফেসেস বোথ ইনসাইড এন্ড আউটসাইড। তো তাহলে এই যে কাপ স্লোস ডাউন অর স্টপস দ্য এনার্জি ট্রান্সফার টু দ্য সারাউন্ডিংস। হাউ? ভ্যাকিউম দেখে কন্ডাকশন হবে না। দেন প্লাস্টিক লিড, যে প্লাস্টিক একটা ইনসুলেটর, তো তাহলে কন্ডাকশনের থ্রুতে হিট লস হবে না। দেন এয়ার দিয়ে কি করা, ওই ঢাকনার নিচে এন্ড ড্রিঙ্কের মাঝে, এই যে এই ঢাকনাটার নিচে এন্ড ড্রিঙ্কের মাঝে কি করা, এয়ার ট্র্যাপ করা। তো তাহলে এখানের মধ্যে কি হবে? এয়ার ইজ অ্যান ইনসুলেটর, সো তাহলে তার জন্য কি হবে না, এনার্জি ট্রান্সফার কম হবে আর কি। সো রিডিউসিং অর স্টপিং দ্য কনভেকশন ফ্রম দ্য সারফেস। দেন এই যে ইনার সারফেস এন্ড আউটার সারফেস, তো এইসব শাইনি দেখে হিট ট্রান্সফার অলওয়েজ কি করা, অফ করা। বুঝতে পারছো তানভীর? ওকে, সো এরপরে মক 7 পেপার 1, আর কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম?
শেখ ফারহান, তালিন, তোমাদের কোনো কোয়েশ্চেনে প্রবলেম আছে? মোনায়েজা, মাহফুজ কোথায়? ওকে, ইয়াহিয়া 9C তে। লেটস সি। ওকে, 9C কি বলতেছে? Explain why every absorbing material used in this investigation has a thickness of এত। যে আমাদের কি করা লাগবে? We have to keep something constant, তাই না? যে আমরা এখানের মধ্যে কি কি দেখো, ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলি তুমি ফার্স্টে চুজ করবা। ওকে, দেখো ইয়াহিয়া, তুমি কোন একটা এক্সপেরিমেন্টের মধ্যে কি করবা? এক্সপেরিমেন্টটাকে ফেয়ার রাখার জন্য আর এক্সপেরিমেন্টের ওখানের মধ্যে এরকম আমাদের কন্ট্রোল ভেরিয়েবল আমরা যে রাখি, ওই জিনিসটা কেন? বিকজ আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে চেঞ্জ করব, ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি করবে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে এফেক্ট আনবে। এন্ড এখানের মধ্যে যদি আমরা এটা না করতাম, দেখো কেমন কেমন কাজ করতেছি। আমরা কি করতে চাই? যে গামা রে কোন কোন ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে কেমন ভাবে পেনিট্রেট করতে পারে, এই জিনিসটা ইনভেস্টিগেট করতে চাই। তো সাপোজ আমরা পেপার নিতে সময় 1 সেন্টিমিটার নিছি, অ্যালুমিনিয়াম নিতে সময় 5 সেন্টিমিটার নিলাম, লেড নিতে সময় 1 মিটার লম্বা লেড নিলাম। তো তাহলে কি ইনভেস্টিগেশনটা ফেয়ার হবে? দেখেই তো বোঝা যাবে যে কি, যার থিকনেসটা কম নিছে তার ভিতর দিয়ে কি করতে পারবে? ইজিলি পেনিট্রেট করতে পারবে। আর যার থিকনেসটা কম নিছে তার ভিতর দিয়ে কি করবে? ইজিলি পেনিট্রেট করে চলে যাবে, নাকি ইয়াহিয়া? সো তাহলে ইন অর্ডার টু কিপ দ্য ইনভেস্টিগেশন সাম কনস্ট্যান্ট, যে আমাদের এখানের মধ্যে কি থাকতে হবে? এই যে থিকনেসটা আমাদের রেজাল্টটাকে এফেক্ট করবে, যে থিকনেসটা কি কন্ট্রোল ভেরিয়েবল। সো এক্সপেরিমেন্টটাকে একটা ফেয়ার টেস্ট বা ভ্যালিড রাখার জন্য কি করা লাগবে? থিকনেসটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। বুঝতে পারছো? ওকে, তো এরপরে মক 7 পেপার 1 আর কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম? আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটে কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে বলতেছি। ওকে, সো এরপরে আর কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে বলো, দেন ওগুলো নিয়ে আমরা ডিসকাস করি। সো মক 7 পেপার 1 এ আর কারো কোনো কোশ্চেন বাকি আছে ডিসকাস করার? 10A1, ওকে, সো লেটস সি question number 10. A1, describe what happens to the light ray when it enters the prism at point A. এই যে পয়েন্ট A তে what is happening দেখো তো তালিম, যে পয়েন্ট A তে যদি আমরা ফার্স্টে নরমাল লাইনটা ড্র করি, সো দিস ইজ আওয়ার নরমাল লাইন, রাইট? সো এখানের মধ্যে দেখো কি হচ্ছে, তোমার এটা ছিল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, দেন এটা কি করলো? দ্য রে বেন্ট টুয়ার্ডস দ্য নরমাল, তাই না? যে তোমার লেস ডেন্স থেকে মোর ডেন্স মিডিয়ামে গেলে পরে কি হবে? দ্য ওয়েভ বেন্ডস টুয়ার্ডস দ্য নরমাল। তো এখন এখানের মধ্যে কাজটা কি বলবো? উই উইল সে দ্যাট হোয়াট হ্যাপেন? রিফ্র্যাকশন হয়েছে, তাই না? যে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যদি যায়, তো তখন কি হয়? রিফ্র্যাকশন হয়। তো তাহলে এই যে কোশ্চেন নাম্বার 10A1, হোয়াট হ্যাপেন্স? এই যে লাইট refracts, bends or changes directions or changes speed or changes wavelength. তো তাহলে এই যে লাইটটা কি করতেছে? the light bends towards the normal. বুঝতে পারছো? ওকে, সো এরপরে আর কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে মক 7 পেপার 1 এ? মক 7 পেপার 1 এর কার কোনো কোশ্চেন যদি বাকি না থাকে, দেন উই উইল গো টু আওয়ার লাস্ট পেপার মক 7 পেপার 2।
এন্ড মক 7 পেপার 2 তে মোনাইজার একটা প্রবলেম ছিল তাই না, ওই অসিলোস্কোপের নাকি? আচ্ছা, এখানে 4C তে প্রবলেম, লেটস সি 4C 4C টাতে কি প্রবলেম? 4 এর তো কোনো সি নাই তাহলে 4 এর তো এটা মনে হয় বি তে। ফার্স্ট এক গ্রিডের ওই এরিয়াটা না, পেপার 1 এটা, পেপার 2 তে 4C তে প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তো তাহলে পেপার 2 তে যাই। সো পেপার 1 এ we are done with the problems. Now পেপার 2 তে, and পেপার 2 তে তালিনের কোশ্চেন নাম্বার 4C তে প্রবলেম, and কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম ওগুলিতে আমরা যাচ্ছি। মোনাজার তো ইয়াটায় অসিলোস্কোপেরটায়, তো ওটায় আসবো। পেপার 2 তে তালিনের 4C তে প্রবলেম কি বলতেছে এখানে, লেটস সি। আচ্ছা, a student suggests that this demonstration is similar to refueling an aircraft. The powder represents the fuel and the metal can represents the fuel tank in the aircraft. আচ্ছা, তো তাহলে মেটাল ট্যাঙ্ক, আচ্ছা ফুয়েল ট্যাঙ্ক, সরি, এই যে মেটাল ক্যানটা হলো ফুয়েল ট্যাঙ্ক হিসেবে কাজ করতেছে, আর তোমার পাউডারটা ফুয়েল হিসেবে কাজ করতেছে। তো এখন কি বলতেছে, explain how the result should modify this apparatus to demonstrate to well how to minimize the dangers when refueling an aircraft. তো এখন এটা গোল্ডলিফ হ্যাঁ গোল্ডলিফ এক্সপেরিমেন্টের, ওই গোল্ডলিফ ইলেকট্রোস্কোপের যে এক্সপেরিমেন্টের ওরকম ইয়ে দেখেছিলাম যে কোন একটা চার্জ পার্টিকেল পড়লে পরে তখন কি হবে, ইলেকট্রন ট্রান্সফার হয়ে ইদার উপরে বা নিচে, যে এই রড এন্ড লিফ দোনোটার চার্জ যদি সেম হয়ে যায় তো তখন কি হবে, রিপালশনের জন্য ওই মেটালটা আর গোল্ড লিফটা রাইজ করবে, এমন টাইপের। এখন এখানের মধ্যে বলতেছে কি ইউ মে অ্যাড টু দ্য ডায়াগ্রাম টু হেল্প ইউর অ্যান্সার। তো এখানের মধ্যে আমাদের মেইন কাজটা কি দেখো তালিম, যে তারা বলতেছে এই অ্যাপারেটাসের মডেলটা বা অ্যারেঞ্জমেন্টটা কেমন ভাবে মডিফাই করা যায়, তো তাহলে যেন কি হয়, ওই এয়ারক্রাফটের রিফুয়েলিং এর সময় যেসব ডেঞ্জার আমরা ফেস করি না, কেমন টাইপের ডেঞ্জার, যে হঠাৎ কোন একটা স্পার্ক দেখা দিতে পারে, এন্ড ওই স্পার্কের জন্য হোয়াট মাইট হ্যাপেন, এক্সপ্লোশন হতে পারে, আর কমন টাইপের। তো ওই জিনিসগুলোর জন্য হোয়াট উই নিড টু ডু, যে আমাদের একটা আর্থওয়্যার কানেক্ট করে রাখতে হয়, সো দ্যাট হোয়াট হ্যাপেন্স, ওরকম স্পার্ক এন্ড ওইসব জেনারেট না হয়। যে দেখো এনি অফ দ্য থ্রি, এনি রেলেভেন্ট ডেঞ্জার, তো রেলেভেন্ট ডেঞ্জারটা কি, স্পার্ক দেখা দিতে পারে, এই যে এক্সাম্পল স্পার্ক। তো এনি রেলেভেন্ট ডেঞ্জার, তো ডেঞ্জারের কথাটা বললা, দেন স্পার্কটাকে কিভাবে অ্যাভয়েড করতে পারি, দ্য মেটাল ক্যান শুড বি আর্দেন, যে আর্দিং করে রাখতে হবে, যে মেটাল ক্যানটাকে কি করবো, এই যে এই মেটাল ক্যানটাকে কি করব, the metal can will be connected to the earth আর্দিং করে রাখলাম, তো তাহলে যেন মেটাল ক্যানে কোনো চার্জ ডেভেলপ করলে ওটা যেন কি করতে পারে, এসকেপ করে বা ডিসচার্জ হয়ে চলে যেতে পারে, ঠিক আছে। এন্ড এই যে এই জিনিসটা আর্দিং করলে পরে the charge will flow to the ground or no charge will build up on the can, বুঝতে পারছো? ওকে, তাহলে এই জিনিসটা ছিল 4C and আচ্ছা 7B1 and 8B। এই যে এখানের মধ্যে ইয়াহিয়া, যে তোমার এই অ্যাবসলিউট ম্যাগনিটিউডের এই ডেফিনেশনটা কিন্তু ভালোমতো দেখে রাখবা। ফার্স্ট এই জিনিসটা দেখা রাখি 6 এর এ, এই ডেফিনেশনটা সব সময়ের জন্য মনে রাখবা কি, ইট ইজ আ মেজারমেন্ট অফ ব্রাইটনেস অফ আ স্টার এট আ স্ট্যান্ডার্ড ডিসটেন্স, একটা ফিক্সড ডিসটেন্স দূরে, অর মোর স্পেসিফিক্যালি 10 পারসেক অর 32.6 লাইট ইয়ার্স দূরে যদি একটা স্টারকে রাখা হয়, এন্ড
তখন তার যে ব্রাইটনেসটা থাকবে ওই ব্রাইটনেসটাকে আমরা কি বলবো? অ্যাবসোলুট ম্যাগনিটিউড অফ আ স্টার। বুঝতে পারছো? সো এই ডেফিনেশনটা ভালো মতো দেখে রাখো। ওকে, নাও তোমার প্রবলেমটার মধ্যে যাই। 7B1, ও 7B1 কি হয়েছে এখানে? The table gives some information about uranium glass plate. Mass of plate হলো এত, percentage of plate made of uranium। তো তাহলে টোটাল প্লেটটা পুরাটা ইউরেনিয়াম দিয়ে বানানো না, বুঝছো? হ্যাঁ, তুমি যে অ্যান্সারটা দিছো এটা অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে, বুঝছো? আচ্ছা, সো এখন এখানের মধ্যে খেয়াল করো ইয়াহিয়া, যে তোমার প্লেটের ম্যাস হলো 1.1 কেজি, কিন্তু পুরাটা প্লেট কি ইউরেনিয়াম দিয়ে বানানো? পুরাটা প্লেট ইউরেনিয়াম দিয়ে বানানো। পুরা প্লেটের কত পার্সেন্ট ইউরেনিয়াম দিয়ে বানানো? 4.5% হলো ইউরেনিয়াম দিয়ে বানানো। তো তাহলে mass of uranium in the plate কত হবে? টোটাল প্লেটের ম্যাসের কত পার্সেন্ট ইয়াহিয়া? 4.5%। তো 4.5% অফ 1.1, দেখো তো এটা কত আসে ইয়াহিয়া? এত আসে না? এই যে mass of uranium in the plate কত হবে? 1.1 কেজির 4.5%, তো তাহলে এত কেজি। তো এখন 4.0 into 10 to the power minus 27 কেজি কতটুকের ম্যাস? 1 atom of uranium 238। তো একটা ইউরেনিয়াম 238 এর ম্যাস হলো এত। তো তাহলে এত কেজি বানানোর জন্য কতগুলা ইউরেনিয়াম অ্যাটম লাগবে? এটা ইউনিটারি মেথড দিয়ে বের করতে পারবো না। দেখো তো, যে 4 into 10 to the power minus 27 কেজি হলো একটা ইউরেনিয়ামের ম্যাস। তো তাহলে 1 কেজি ইউরেনিয়ামের ম্যাস হলো 1/4.0 টাইমস 10 to the power minus 27। সো অ্যাকচুয়াল ম্যাস কত? 0.0495। তো এত কেজি ইউরেনিয়াম কতগুলি ইউরেনিয়াম অ্যাটম দিয়ে বানানো হবে? তো ইউনিটারি মেথডটা বুঝতেছো কি করলাম ইয়াহিয়া? এখানে থেকে আসে 1.2375 টাইমস 10 টু দি পাওয়ার 25। তো তাহলে আমাদের গিভেন ইনফরমেশন গুলো টু সিগনিফিকেন্ট ফিগারে, তো তাহলে এটা কত? 1.2 টাইমস 10 টু দি পাওয়ার 25 ইউরেনিয়াম অ্যাটম। বুঝতে পারলা? ফার্স্টে টোটাল ম্যাস অফ প্লেট থেকে ওই প্লেটে কতটুকু ইউরেনিয়াম আছে ওই ইউরেনিয়ামের ম্যাস বের করলা। দেন এই ইউরেনিয়ামের একটা অ্যাটমের ম্যাস হলো এত, তো তাহলে 0.0495 কেজি হইতে কয়টা ইউরেনিয়াম অ্যাটম লাগবে? তো এটা আমরা ইউনিটারি মেথড দিয়ে বের করছি। বুঝতে পারছো? প্রথমে তোমার ইউরেনিয়াম দিয়ে বানানো যে প্লেট, পুরাটা কি ইউরেনিয়াম দিয়ে বানানো? তো তাহলে কত পার্সেন্ট ইউরেনিয়াম দিয়ে বানানো? 4.5% হলো ইউরেনিয়াম দিয়ে বানানো। 45 না, 4.5। তো এখন টোটাল ম্যাস অফ প্লেট হলো এত কেজি। তো এত কেজির 4.5% কত হয় ওইটা বের করছি। তো তার মানে এটা কি? ওই 1.1 কেজি প্লেটের মধ্যে এত কেজি কি আছে? ইউরেনিয়াম আছে। ঠিক আছে, যে 0.0495 কেজি কি আছে? ইউরেনিয়াম। তো এখন তোমার একটা ইউরেনিয়াম অ্যাটমের ম্যাস কত? একটা ইউরেনিয়াম অ্যাটমের ম্যাস হলো 4 into 10 to the power minus 27 কেজি। বুঝতে পারতেছো কি বললাম?
একটা ইউরেনিয়াম অ্যাটমের মাস কত? 4 × 10⁻⁻27 কেজি। তো তাহলে প্লেটে যতগুলি ইউরেনিয়াম আছে, প্লেটে যতগুলি ওর যত ম্যাস অফ ইউরেনিয়াম আছে, তো ওই ম্যাস অফ ইউরেনিয়াম বানাইতে কয়টা ইউরেনিয়াম অ্যাটম লাগবে এইটা বের করতে বলছে। তো তাহলে পরে ইউরেনিয়াম অ্যাটমের নাম্বার কত এটা বের করছি। ওকে, এরপরে 8 এর বি। 8 এর বি এর এখানে কি হয়েছে? When a current passes through a flat circular coil, a magnetic field is produced. Complete the diagram 2 by drawing a magnetic field of the flat circular coil. তো এখন এখানের মধ্যে দেখো, এটা কি একটা কয়েল অফ ওয়্যার, তো এটা কি একটা সলিনয়েড না? তো এখন একটা সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড দেখতে কিসের মতো? ইয়াহিয়া, একটা সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড দেখতে কার মতো? একটা বার ম্যাগনেটের মতো নাকি? সার্কুলার না, একটা স্ট্রেট ওয়্যারের জন্য সার্কুলার, আর একটা সলিনয়েডের জন্য কেমন? একটা সলিনয়েডের জন্য একটা বার ম্যাগনেটের মতো। যে একটা সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন কেমন ছিল? একটা বার ম্যাগনেটের মতো ছিল না? নর্থ টু সাউথ, নর্থ টু সাউথ অমন টাইপের যাইতো। তো এখানে কি এটা হলো একটা কয়েল অফ ওয়্যার। তো একটা কয়েল অফ ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন হবে? একটা বার ম্যাগনেটের মতো হবে। তো এখন একটা সলিনয়েডে নর্থ পোল সাউথ পোল কিভাবে করে বের করা হয় এই জিনিসটা তোমাদেরকে দেখানো হয়েছিল। কিভাবে ইয়াহিয়া? যে আমরা রাইট হ্যান্ডের, তোমার রাইট হ্যান্ড নিয়ে এই কারেন্টের ডিরেকশনে তোমার 4টা আঙ্গুল কার্ল করবা। তো কারেন্টের ডিরেকশনে 4টা আঙ্গুল এরকম পেঁচাই নিছো। তো তাহলে রাইট হ্যান্ডের 4টা আঙ্গুল কি করলা? কারেন্টের ডিরেকশনে কার্ল করলা। তো এখন থাম্ব, যে তোমার থাম্ব যে ফিঙ্গারটা, এটা কোন দিকে পয়েন্ট করতেছে বলতো? এই যে কয়েল অফ ওয়্যারটা আছে, এই কয়েল অফ ওয়্যারের অ্যারাউন্ডে তোমার রাইট হ্যান্ডটাকে ওরকম পেঁচায় নাও। কারেন্ট যেদিকে ফ্লো করতেছে ওই কারেন্টের ডিরেকশনে রাইট হ্যান্ডে বাকি 4টা আঙ্গুল পেঁচায় নিলা। তো এখন তাহলে তোমার থাম্বটা কোন দিকে পয়েন্ট করে? এখানে লেফট রাইট হয় না আসলে। তোমার রাইট হ্যান্ডটা নিয়ে, তুমি তোমার রাইট হ্যান্ডটা তোমার সামনে নাও, রাইট হ্যান্ডটা সামনে নিয়ে দেন তোমার রাইট হ্যান্ডের থাম্ব বাদে, বুড়ো আঙ্গুল বাদে বাকি 4টা আঙ্গুল তুমি কার্ল করো। এখন থাম্বটা কোন দিকে পয়েন্ট করে, উপরে নাকি নিচে? এখানে তুমি যদি এই জিনিসটা ভুলে যায় থাকো, এই যে এরকম সলিনয়েডের এখানে মধ্যে, এই যে এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে কি, এইখানে তোমার কয়েলটা হলো এমন পেঁচানো, কয়েলটা হলো ভার্টিক্যাল। তো কয়েলটা যদি ভার্টিক্যাল হয় তো তাহলে পরে হাতগুলিকে কি করবা? রাইট হ্যান্ডের 4টা আঙ্গুল কি করবে? কারেন্টের ডিরেকশনে পেঁচাইলে পরে তখন থাম্বটা কোন দিকে পয়েন্ট করতেছে? লেফটের দিকে। আর তোমার কোয়েশ্চেনে কি ছিল? তোমার কোয়েশ্চেনে কয়েলটা হলো হরাইজন্টাল, তাই না? তোমার কোয়েশ্চেনে কয়েলটা এরকম না? তাহলে হাতটা কি করতে হবে? হাতটা সোজা করে ধরতে হবে না? তুমি কি করো? হাতটাকে হ্যান্ডশেকের মতো সামনে নাও, হাতটাকে হ্যান্ডশেকের মতো সামনে নিয়ে দেন হাতটাকে র‍্যাপ করো, যে এই বাকি 4টা আঙুল এরকম র‍্যাপ করো।
হাতটা নরমালি এরকম সোজা রেখে বাকি 4টা আঙুল গ্র্যাব করো। তো এখন দেখো তো এটা কি কারেন্টের ডিরেকশনে কার্ভ করে? তো তাহলে নর্থ পোলটা কোন দিকে হবে? থাম্বটা যে উপরে আসলো, তো তাহলে নর্থ পোলটা কোন দিকে হবে? উপরে হবে না? তো নর্থ পোল উপরে, সাউথ পোল নিচে। তো তাহলে নর্থ পোল উপরে, সাউথ পোল নিচে, এরকম টাইপের ম্যাগনেটিক ফিল্ড দেখতে কেমন? এরকম নর্থের থেকে সাউথের দিকে যাবে, নর্থের থেকে সাউথের দিকে যাবে। তো এই হবে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন। বুঝতে পারছো? ওকে, তো এরপরে মুবাশিরার প্রবলেমটা সার্কুলারটা, ওইটা যে এই জিনিসটা, তানভীর এটার কথা বলতেছো? এইটা আমাদের এরকম না দিয়ে তুমি জাস্ট বার ম্যাগনেটের মতো যেরকম দিত অমনও দিতে পারো। এই যে এই নর্থ, এই সাউথ, এটুক রাখলা, এটুক রাখলা, তাহলে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। So, এরপরে মুবাশিরার যে প্রবলেমটা ছিল, মুবাশিরা এখন নাই। লেটস সি, অসিলোস্কোপের কোশ্চেন ছিল কোনটা? আচ্ছা, এটা মক 7 পেপার করতে অসিলোস্কোপের কোশ্চেন কোনটা ছিল এটা তো পাচ্ছি না। মুবাশিরা, মোনাজা যে বলছিল যে অসিলোস্কোপের কোন জিনিসটা নিয়ে মনে হয় কোশ্চেন, তো এটা কোনটা কোশ্চেন ছিল? ওকে, বের করো, ওয়েট করি। কোশ্চেন 5। কোশ্চেন 5 এর এটা তো আমাদের সোনোমিটার নিয়ে, যে ওরকম স্ট্রিংটা ভাইব্রেট করবে আর ওখানে থেকে। ও আচ্ছা, এইটা বুঝতে পারছি, যে describe how an oscilloscope should be used to measure the frequency of the sound wave from the sonometer। তো এখন এখানের মধ্যে কি করব দেখো, যে এই যে আমাদের স্ট্রিংটা আছে, এই যে লেন্থ অফ দ্য স্ট্রিং, সো হোয়াট উইল হ্যাপেন, আমরা যখন নাকি ওখান থেকে স্প্রিংটাকে কি করে রাখছি, দেখো স্প্রিংটাকে আমরা টাইট করে রাখছি, হ্যাঁ। দ্য স্প্রিং ইজ আন্ডার টেনশন, মানে তাকে টান দিয়ে ওরকম টাইট করে রাখা হয়েছে। when the string is plucked, যে ওরকম গিটারের স্ট্রিং যেমন আমরা প্লাক করি না, তো তখন এখানের মধ্যে কি করা হচ্ছে, স্প্রিংটাকে প্লাক করা হচ্ছে and it vibrates producing a sound wave। তো এখন আমরা কাজটা কি করব দেখো, যে এই যে আমাদের স্প্রিংটা ভাইব্রেট করতেছে, তো এখন এই স্প্রিং এর ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সিটা কত, এটা তারা কি করতে চাচ্ছে, অসিলোস্কোপ দিয়ে বের করতে চাচ্ছে। সো হোয়াট ডু উই নিড, এই যে আমাদের স্ট্রিংটা যে অসিলেট করবে, দেখতেছো মোনাইজা, এই যে স্ট্রিংটা যে অসিলেট করবে এরকম উপরে নিচে যাবে, তো এখন এটাকে আমরা অসিলোস্কোপে নিব কিভাবে? অসিলোস্কোপ তো আমাদের ইলেকট্রিক্যাল একটা ইকুইপমেন্ট, তো তাকে একটা সিগন্যাল পাঠাইতে হবে। তো তার কাছে সিগন্যালটা পাঠানোর জন্য হোয়াট উই নিড, তার কাছে সিগন্যালটা পাঠানোর জন্য আমাদের একটা মাইক্রোফোন দরকার, বুঝছো? তো আমরা কি করবো এখানে মধ্যে দেখো, যে আমরা এখানে একটা
মাইক্রোফোন অ্যাড করব, যে মাইক্রোফোন উইল বি ইন কন্ট্যাক্ট অর ক্লোজ টু দা স্ট্রিং, যে স্ট্রিংটা যে ভাইব্রেট করবে, যে স্ট্রিংটাকে প্লাগ করলে সে উপরে নিচে মুভ করবে, তো মাইক্রোফোনটাকে ওরকম স্ট্রিং এর কাছে নিলে তখন কি হবে, মাইক্রোফোনের ওখানে সিগন্যাল যাবে। এন্ড মাইক্রোফোনটাকে কি করা হবে, মাইক্রোফোনটাকে উই উইল কানেক্ট উইথ দা অসিলোস্কোপ। ওকে, তো মাইক্রোফোনটাকে আমরা অসিলোস্কোপের সাথে কানেক্ট করলাম। এখন অসিলোস্কোপে কি আসবে, উই উইল সি দা প্যাটার্ন, তাই না? যে অসিলোস্কোপের মধ্যে আমাদের কি আসবে, প্যাটার্নটা আসবে। তো এখন এই যে প্যাটার্নটা, তো এই প্যাটার্ন থেকে আমরা কি করব, আমরা অসিলোস্কোপের স্ক্রিনটা সেট করে এমন ভাবে নিব তো তাহলে যেন অ্যাটলিস্ট কি ওয়ান কমপ্লিট অসিলেশন দেখা যায়। তো এরকম ওয়ান কমপ্লিট অসিলেশন দেখার পর আমরা কি করব, ওখানে থেকে টাইম পিরিয়ড বের করব। যে অসিলোস্কোপ থেকে টাইম পিরিয়ড বের করলে কি করা যাবে, 1 বাই টাইম পিরিয়ড করলে ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। সেই যে দেখো, কানেক্ট দ্য অসিলোস্কোপ টু আ হোয়াট, মাইক্রোফোন। তো তাহলে ওই যে স্প্রিংটাকে প্লাগ করার পর স্প্রিংটা যে ভাইব্রেট করবে, তো ওই সিগন্যালটা অসিলোস্কোপ পর্যন্ত পাঠানোর জন্য কি দরকার, মুবাশিরা একটা মাইক্রোফোন দরকার। দেন অসিলোস্কোপটাকে ওরকম অ্যাডজাস্ট করে কি করতে হবে, একটা স্টেডি একটা ট্রেস পাইতে হবে। দেন ওরকম টাইম বেসটাকে অ্যাডজাস্ট করব, তো তাহলে যেন অ্যাটলিস্ট একটা কমপ্লিট অসিলেশন আমাদেরকে দেয়। দেন কি করব, কয়টা স্কোয়ারে একটা কমপ্লিট ওয়েভ দেখাচ্ছে ওই জিনিসটা বের করলাম। তো ওখানে থেকে কি পেয়ে যাব, টাইম পিরিয়ড পেয়ে যাব। এন্ড ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হোয়াট, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড। সো ওখানে থেকে ফ্রিকোয়েন্সি পাবো। বুঝতে পারছো মুবাশিরা? তো মোনায়েজার মনে হয় ওয়াইফাই এর প্রবলেম, তো ওই জিনিসটা ও আসলে পরে ওকে বুঝাই দিও, ঠিক আছে? ওর গ্রুপেও আমরা আলাদা করে বলে দিতে পারবো, সমস্যা নেই। এন্ড রেকর্ডেড ভিডিও তো থাকবেই। এরপরে মক 7 পেপার 2, এটাতে আর কার কার কোন কোন কোশ্চেনের প্রবলেম? হ্যাঁ হ্যাঁ, যে কোনো অসিলোস্কোপ ইউজ করে ফ্রিকোয়েন্সি বের করার মেথডের সময় কি কি দরকার? ফার্স্ট অফ অল ইউ নিড টু নো যে তোমার সিগন্যালটা অসিলোস্কোপ পর্যন্ত পৌঁছানোর জন্য ইউ নিড আ ডিটেক্টর, এন্ড ইন দিস কেস দ্য ডিটেক্টর ইজ হোয়াট, মাইক্রোফোন। ওকে, তো তাহলে মাইক্রোফোনটা অসিলোস্কোপে সিগন্যালটা পাঠাবে। এখন অসিলোস্কোপের স্ক্রিনটা কি করতে হবে, স্টেডি করা লাগবে। তো আমরা একটু ওয়েট করব, তো তাহলে জানো কি হয়, এটা স্টেডি হয়। দেন টাইম বেস, যে এক্স অ্যাক্সিসে কত ডিভিশনে কত টাইম রিপ্রেজেন্ট করবে, তো ওইটা টাইম বেসটাকে বাড়ায় কমায় বা অ্যাডজাস্ট করে কি করা লাগবে, অ্যাটলিস্ট একটা কমপ্লিট অসিলেশন আমাদের দেখতে হবে। তো একটা কমপ্লিট অসিলেশন দেখা যায় ওরকম একটা সিচুয়েশনে আনলাম। তো এখন আমাদের টাইম পিরিয়ডের ডেফিনেশনটা কি মুবাশিরা, যে টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট ওয়েভ। তো তাহলে ওই একটা কমপ্লিট ওয়েভ বানাইতে কয়টা টাইম বেস লাগলো, বা কয়টা এক্স অ্যাক্সিসের ডিভিশন পার হচ্ছে, তো ওই জিনিসটা নোট ডাউন করলাম। তো ওখান থেকে কি পেয়ে যাব, টাইম পিরিয়ড পেয়ে যাব না? দেন টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সি রিলেশনশিপ দিয়ে উই উইল ডিটারমাইন দা ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছো? ওকে, এরপরে আর কারো কোনো কোয়েশ্চেনে প্রবলেম আছে? ওকে, আর কারো যদি কোনো কোয়েশ্চেনে প্রবলেম না থাকে, then this will be our last class before your exams. এমনিতে এক্সামের আগে যে কোনো প্রবলেম ফেস করলে গ্রুপে ইনবক্সে যে কোনো জায়গায় তোমরা জিজ্ঞাসা করতে পারো, হেল্প নিতে পারো। গ্রুপে করলে পরে বাকি যারা পারে তাদের মধ্যে কেউ অ্যান্সার দিয়ে দিতে পারবে। তো তাহলে একজনের প্রবলেম থেকে বাকিদেরও প্রবলেম গুলো সলভ হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো আমাদের আজকের ক্লাস এন্ড ও লেভেলস এর লাস্ট ক্লাস এইটাই। এন্ড কারো যদি কোনো প্রবলেম থাকে গ্রুপে ইনবক্সে যে কোনো জায়গায় জিজ্ঞাসা করবা, ঠিক আছে? বেস্ট অফ লাক ফর ইওর এক্সামস। আল্লাহ হাফেজ।